হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি লেসন প্ল্যান নিয়ে আলোচনা করছি না। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমরা জানি যে প্রত্যেক বছর আমাদের ডিসেম্বরে টেট হচ্ছে। তো একটা পরীক্ষা দেওয়ার জন্য 5-6 মাসের তো একটা প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। তো কেননা আজ থেকেই যদি আমি একটু শুরু করি, আজকে টেটে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু একটু করে আমি আলোচনা করব। এবং যেদিনকে আমাদের পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হবে সেদিনকে হয়তো আমরা অনেকটা রাস্তায় আমরা পার করে যেতে পারবো। তো চলো, আজকে আমি যে বিষয়টার উপর আলোচনা রেখেছি সেটা হচ্ছে দেখো জিন পিয়াজে এবং তার থিওরির উপর আমি আজকে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, জিন পিয়াজে প্রথমেই আমাদের জানতে হবে জিন পিয়াজে কোন থিওরির ওপর তিনি তার মতামত দিয়েছেন। দেখো, জিন পিয়াজের থিওরি অফ কগনেটিভ ডেভেলপমেন্টের উপর যে তত্ত্বটি তিনি দিয়েছেন তিনি হলেন জিন পিয়াজে। তো জিন পিয়াজে হলেন একজন সুইস সাইকোলজিস্ট বা সুইজারল্যান্ডের একজন মনস্তত্ত্ববিদ। এবার এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ কথার অর্থ কী? কগনিটিভ বলতে কিন্তু আমাদের জ্ঞান বা প্রজ্ঞাকে বোঝানো হয়েছে। কগনিটিভ বলতে বোঝানো হয়েছে যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো কিছুকে জানতে পারছি বা যে প্রসেসের মাধ্যমে কোনো কিছু জানছি বা জানার যে প্রক্রিয়াটা তাকে আমরা বলছি কিন্তু কগনিটিভ বা প্রজ্ঞা, বা যেটাকে আমরা বলতে পারি যে ওয়ে অফ নোয়িং বা দ্য প্রসেস অফ নোয়িং, সেটাকে আমরা বলছি, বা জানার যে প্রক্রিয়া বা প্রসেস সেটাকে আমরা বলছি কিন্তু কগনিটিভ। দেখো, এখানে আমি লিখেছি কগনিটিভ মিনস দ্য মেন্টাল অ্যাকশন অর প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ একটা মানসিক একটা প্রক্রিয়া যার মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কী হচ্ছে অ্যাকোয়ার করছি, আমরা অর্জন করছি। কী অর্জন করছি? নলেজ অর্জন করছি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটাকে বোঝার চেষ্টা করছি থ্রু থট, এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য সেন্স। তাহলে এই যে আমরা যে জানছি, কোনো কিছু জানছি, বোঝার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, সেগুলো আমরা কিসের মাধ্যমে? চিন্তা ভাবনার মাধ্যমে, আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, সেন্সের মাধ্যমে সেগুলো আমরা জানার বোঝার চেষ্টা করছি। দেখো, অ্যাকর্ডিং টু পিয়াজে চিলড্রেন্স থিঙ্কিং ডিফার্স ইন কাইন্ড ফ্রম অ্যাডাল্টস দেন ইন অ্যামাউন্ট। এখানে পিয়াজে বলতে চেয়েছেন যে আমরা যে বাচ্চারা এবং বড়রা, তো এখানে যে বাচ্চা রয়েছে বা বড়রা রয়েছে তাদের কিন্তু যে থিঙ্কিং, চিন্তা করা যে প্রসেসটা, সেটা কিন্তু একই রকম, অর্থাৎ পরিমাণগত বা কোয়ান্টিটির দিক থেকে একই, কিন্তু গুণগত বা কাইন্ড বা ধরনের দিক থেকে আলাদা। দেখো, আমরা যে যারা ট্রেনিং করেছি, আমাদের চিন্তা ভাবনা কি? আমরা ট্রেনিং করব, তারপর একটা চাকরি পেয়ে যাব, বাবা মাকে দেখবো, বা আমাদের যে আরও যে অন্যরকম স্বপ্ন রয়েছে সেগুলোকে আমরা পূরণ করব। কিন্তু একটা বাচ্চা তো সেরকম স্বপ্ন দেখে না। বাচ্চা কোনো একটা মেলায় গেল, সে কি কোনো একটা খেলনা দেখে সে সেটা কীভাবে নেবে? বাবা মায়ের কাছ থেকে কান্নাকাটি করে আদায় করবে, না ভালো ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করে আদায় করবে? বা কোনো একটা খেলনা তার ভেঙে গেছে, সেটা কীভাবে ঠিক করবে? তো তার চিন্তার ধরন কিন্তু আলাদা। কিন্তু আমরা পরিমাণগত এক, মানে হচ্ছে আমি যদি 100% যদি একটা বিষয় নিয়ে আমি ভাবতে পারি, একটা বাচ্চাও কিন্তু সেই বিষয়, কোনো একটা বিষয় নিয়ে 100%ই ভাবতে পারবে, কিন্তু ভাবনার চিন্তা করার ধরনটা আলাদা। আমাদের বিষয় আলাদা হবে, তার বিষয় আলাদা হবে, সেটাকে এখানে বলা হয়েছে। দেখো, আমি লিখেছি থিঙ্কিং কোয়ান্টিটি সেম, থিঙ্কিং কোয়ালিটি ডিফারেন্ট, অর্থাৎ চিন্তা করা যে কোয়ান্টিটি, পরিমাণগত দিক থেকে আলাদা একই, এবং গুণগত দিক থেকে আলাদা। তো দেখো, এটা যদি আমরা একবার পরে যদি রেখে দিই, তাহলে কিন্তু পরীক্ষাতে হলে গিয়ে আমরা নির্ঘাত আমরা কিন্তু ভুল করে আসবো। হয়তো আমরা ডিফারেন্টের জায়গায় কোয়ান্টিটি লিখে দেবো এবং সেমের জায়গায় কোয়ালিটি লিখে দেবো। বারবার একটা জিনিসকে আমরা যতই পড়বো ততই কিন্তু আমাদের সেটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে, এবং পরীক্ষাতে আমরা প্রশ্ন দেখা মাত্র সেটা উত্তর করে নিতে পারবো। দেখো, পিয়াজে আইডেন্টিফাইজ 4 ফ্যাক্টর। তাহলে পিয়াজে কিন্তু এখানে এই কগনিটিভ ডেভেলপমেন্টের উপর আলোচনা করার সময় তিনি 4টি ফ্যাক্টরস বা 4টি উপাদানের কথা বলেছেন। এগুলো কিন্তু স্টেজ নয়, এগুলো উপাদান বা ফ্যাক্টরসের কথা বলেছেন। দেখো, আমি এখানে হয়তো লিখেছি যে বায়োলজিক্যাল ম্যাচুরেশন, অ্যাক্টিভ এক্সপ্লোরেশন বা এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি, সোশ্যাল এক্সপিরিয়েন্সেস বা ইন্টারাকশন, এবং ইকুইলিব্রেশন। তোমরা শুধু মনে রাখবে ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি, সোশ্যাল ইন্টারাকশন এবং ইকুইলিব্রেশন। দেখো, আমরা কীভাবে মনে রাখবো? হয়তো আমাদেরকে এরকম 4টি ফ্যাক্টর দিয়ে দিল, দিয়ে বলেছে রিঅ্যারেঞ্জ করো, মানে পুনরায় হয়তো উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, পরীক্ষাতে প্রশ্ন পড়লো এবং বলো ঠিকভাবে সাজাও। তো আমরা কীভাবে মনে রাখবো? MESC ভাবে মনে রাখবো, ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি, সোশ্যাল ইন্টারাকশন এবং ইকুইলিব্রেশন। তো ম্যাচুরেশন আমরা কাকে বলবো? দেখো, ম্যাচিওর হওয়া বলতে কি? আমরা বলি না যে বাচ্চাটা ম্যাচিওর হয়েছে বা ম্যাচিওর হয়নি। দেখো, আমাদের মেয়েদের যে একটা বিয়ের বয়স আছে, ছেলেদের একটা বিয়ের বয়স আছে। তো কেন এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে? কারণ সেই বয়সে একটা মেয়ে যে শারীরিকগত গঠন বলো, মানসিক দিক থেকে বলো, তার সেই শরীরটা কিন্তু পরিপূর্ণতা হয়, পরিপূর্ণ হয়, তো উপযুক্ত হয় বিয়ে করার জন্য। তো সেটাকে আমরা বলছি ম্যাচিউরেশন। তো পেঁয়াজে বলছেন যে একটা বাচ্চা কিন্তু ম্যাচিওর হবে, এজের দিক থেকে, বয়সের দিক থেকে একটা বাচ্চা ম্যাচিওর হবে, অর্থাৎ বাচ্চাকে এজ অনুযায়ী কিন্তু বাচ্চাকে রেডি হতে হবে।
তারপর দেখো বলছে যে এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি, এবং এখানে যে অ্যাক্টিভিটির কথা সেটা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীরকে কাজে লাগিয়ে বাচ্চার অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছু শেখার কথা এখানে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো সোশ্যাল ইন্টারেকশন, সামাজিকভাবে মেলামেশা করা, আমরা বন্ধু বান্ধবদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, বাবা মা দাদু দিদা ফ্যামিলি থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, ভাই বোন, তারপর স্কুলে টিচারদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, সেই সোশ্যাল ইন্টারাকশনের কথা এখানে বলা হয়েছে। ইকুইলিব্রেশন বলতে কি বোঝানো হয়েছে, যে আমি একটা ব্যালেন্সে আছি, কোনো বিষয় নিয়ে আমি দ্বন্দ্বে ছিলাম এবং সেই বিষয়টা থেকে যখন আমি একটা পরিষ্কার একটা স্বচ্ছ একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম বা স্বচ্ছতা জানতে পারলাম যে হ্যাঁ এই বিষয়টা যেটা আমি ভুল ধারণা ছিলাম বা একটা ইমব্যালেন্সে ছিলাম, সেটা ব্যালেন্সে আসলাম বা ভারসাম্যে থাকার, সমতায় থাকা, সেটাকে বোঝানো হয়েছে। যেমন আমি যদি বলি যে ধরো তোমরা যারা ডিলেট ফার্স্ট ইয়ারে পড়ছো তারা হয়তো পেঁয়াজের সম্বন্ধে কোনো ধারণায় তাদের মধ্যে এখনও হয়তো হয়নি বা একটু কারো হয়েছে। এবার আমার এই ক্লাসটা বা আমার এই আলোচনাটা শোনার পর তোমাদের মধ্যে একটু আলোচনা হলো যে পেঁয়াজে কী বা কোন বিষয়ের উপর তিনি তার আলোচনাটা রেখেছেন, কারণ আমরা অনেকগুলো মনস্তত্ত্ববিদের কথা আমরা পড়বো, তো ভাইগর্সকি বা কোন তত্ত্বের উপর আলোচনা করেছেন, বা পেঁয়াজেই বা কোন তত্ত্বের উপর আলোচনা করেছেন, ব্রুনার বা কোন তত্ত্বের উপর আলোচনা করেছেন, যদি আমরা বিষয়গুলো না জানি তাহলে কিন্তু আমরা একটা ব্যালেন্সে আসে পৌঁছাতে পারবো না। তো সেটা একটা ভারসাম্যে থাকা, একটা সমতা বজায় রাখার থেকে আমরা বলছি ইকুইলিব্রেশন, যেটাকে আমরা ইমব্যালেন্স থেকে ব্যালেন্সে যাচ্ছি, একটা অস্বচ্ছ ধারণা থেকে একটা স্বচ্ছ ধারণার দিকে আমরা যাচ্ছি। দেখো অ্যাকর্ডিং টু পেঁয়াজে ল্যাঙ্গুয়েজ উইল নট ইনফ্লুয়েন্স ওয়ান্স কগনিটিভ ডেভেলপমেন্ট। তো পেঁয়াজে কিন্তু ভাষাকে বেশি গুরুত্ব দেয়নি, কগনিটিভ ডেভেলপমেন্ট বা আমাদের যে মস্তিষ্ক বিকাশে বা আমাদের যে বুদ্ধির বিকাশের যে তত্ত্বটি রয়েছে এই তত্ত্বের ওপর কিন্তু পেঁয়াজে কিন্তু ভাষাকে বেশি গুরুত্ব দেয়নি, সেটা এখানে বলা হয়েছে। পেঁয়াজে বিলিভ দ্যাট থট কামস বিফোর ল্যাঙ্গুয়েজ। তাহলে পেঁয়াজে কী বিশ্বাস করেন, তিনি বিশ্বাস করতেন যে আগে আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব, তারপর আমাদের ভাষার বিকাশ ঘটবে, অর্থাৎ আগে আমাদের চিন্তা আসবে, তারপর আমরা সেটাকে ভাষায় প্রকাশ করব। তাহলে এটা প্রশ্ন আসতে পারে আমাদের যে আমাদের পেঁয়াজের মতে চিন্তা আগে আসে না ভাষা আগে আসে, বা থট আগে আসে না ল্যাঙ্গুয়েজ আগে আসে। তো পেঁয়াজের মতে কিন্তু আমাদের থট আগে আসবে, তারপর কিন্তু আসবে আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। অ্যাকর্ডিং টু পেঁয়াজে চিলড্রেন ফার্স্ট ডেভেলপ mental structures and schemata through their interactions with the environment, and then language emerges as a way to express and communicate those thoughts. তো এখানে পেঁয়াজে কিন্তু বলছেন যে আমাদের বাচ্চার প্রথমে কিন্তু মেন্টাল যে স্ট্রাকচার, মানসিকগত দিক থেকে বাচ্চা আগে পরিপূর্ণতা লাভ পাবে। তারপরে স্কিমা লিখেছি, স্কিমা কী বা স্কিমা বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে দেখো পেঁয়াজে বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল ফর এক্সপ্রেসিং থট। তো পেঁয়াজে কিন্তু ভাষাকে টুল হিসাবে দেখছেন, এবং যেটার মাধ্যমে কি করছি আমরা কোনো একটা ভাষা আমরা চিন্তা যে করছি সেটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারছি। এখানে আমি লিখেছি ডেভেলপমেন্ট টু লার্নিং, অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের কি হবে, ডেভেলপ হবে, অর্থাৎ আমাদের বিকাশ হবে, এবং বিকাশ হওয়ার পর আমাদের কি হবে, আমরা সেখান থেকে বায়োলজিক্যালি আমরা পরিপূর্ণ হব, ম্যাচিওর হব, এবং তারপর আমরা কোনো কিছু আমরা শিখতে পারবো। অর্থাৎ যদি তিনি পরিষ্কার বলতে চেয়েছেন যে আমাদের যদি বয়স না হয় তাহলে আমরা কোনো কিছু শিখতে পারবো না, আমরা একটা নির্দিষ্ট বয়সে গিয়ে আমরা কিন্তু সব কিছু শিখতে পারবো, সেটাই তিনি বলেছেন এখানে। অ্যাকর্ডিং টু পেঁয়াজের চাইল্ড রিচেস কগনিটিভ ম্যাচুরিটি অ্যারাউন্ড দ্য এজ অফ 50। তো পেঁয়াজে দেখো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে তিনি বলছেন যে আমাদের যে কগনিটিভ যে ম্যাচুরিটি যে রয়েছে বা আমাদের যে মনস্তাত্ত্বিকগত যে পরিপূর্ণতা সেটা কত বছর বয়সে আসে, সেটা 14 বা 15 বছর বয়সে আমাদের সেটা পরিপূর্ণতা লাভ করছে। অর্থাৎ তার আগে কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না, সব কিছু শেখার জন্য কিন্তু 15 বছরকে তিনি একটা মান্যতা দিয়েছেন। হয়তো অনেকেই ভাবছো যে আমার এই নোটসটা আমি ইংলিশে লিখেছি, কিন্তু আমি বাইলিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই আমি রেডি করেছি। যার যেটা সুবিধা সেটা নিয়ে নিজের নোটস বানিয়ে নেবে, বা এটাকেও তোমরা নিজের নোটস হিসেবে তোমরা রেডি করতে পারো। তো হয়তো দুটো ভাষার মধ্যে একটু 19-20 নোটে হয়তো একটু 19-20 পার্থক্য থাকতে পারে। এছাড়া তোমরা যদি আরও কিছু তোমরা ইনফরমেশন পেয়ে থাকো, তোমরা সেগুলোকেও তোমরা ইনপুট করতে পারো বা আমাকেও জানাতে পারো, হয়তো আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
দেখো আমি ইংলিশের পাশাপাশি বাংলাতেও আমি নোটস রেডি করেছি, যেটা বাংলায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো তাদের জন্য। তবে আমি অবশ্যই বলবো ইংলিশের টার্মগুলো যদি একটু মনে রাখতে পারো তবে কিন্তু পরীক্ষাতে বেশি প্রশ্নের আনসার তোমরা করে আসতে পারবে। দেখো পিঁয়াজে একজন মনস্তত্ত্ববিদ বা সাইকোলজিস্ট, তিনি সুইজারল্যান্ড তিনি জন্মগ্রহণ করেন, বা সুইস সাইকোলজি যেটা আমরা ওখানে লিখেছি। পিঁয়াজে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বা কগনিটিভ বিকাশের ওপর তিনি তত্ত্বটি দিয়েছেন। প্রজ্ঞা কথা অর্থ হলো যে জানার বিভিন্ন প্রক্রিয়াকে আমরা বলে থাকি প্রজ্ঞা। পিঁয়াজের মতে প্রজ্ঞা হলো জ্ঞানগুলোকে, যে জ্ঞানগুলো আমরা জানছি আত্মীকরণ কী বা অ্যাসিমিলেশন কী বা অ্যাকোমোডেশন কী, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো সেই জ্ঞানগুলোকে আমরা আত্মীকরণ করছি। আত্মীকরণ মানে কি, নতুন কিছু ইনফরমেশন আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা অ্যাড করছি এবং বা সংগ্রহ করছি, বা কোনো কিছু আমাদের স্কিমা যে বললাম, তো স্কিমার মধ্যে আমরা কোনো কিছু রয়েছে সেই জিনিসটার মধ্যে নতুন কিছু ইনফরমেশন, সেই জিনিসটাকে আমরা মডিফাই করতে পারছি বা চেঞ্জ করতে পারছি বা অ্যাডজাস্ট করছি তার সঙ্গে, সেটাকে আমরা হচ্ছে সংগ্রহ করা এবং বিচার করার জন্য আমরা যে প্রক্রিয়াটাকে ব্যবহার করছি সেটাকেই প্রক্রিয়া বলা হয়েছে পিঁয়াজের মতে। পিঁয়াজে বলেছেন বাচ্চা এবং বড় এদের চিন্তা করার পরিমাণ একই, কিন্তু গুণগত দিক থেকে তাদের যে চিন্তার ধরন সেটা কিন্তু আলাদা। দেখো চিন্তা আমি যেটা ওখানে পড়েছি যে থিঙ্কিং, যেটা কোয়ান্টিটির দিক থেকে সমান বা পরিমাণগত দিক থেকে সমান, কিন্তু গুণগত দিক থেকে আলাদা। পিঁয়াজে বলেছেন 4টি ফ্যাক্টরস বা উপাদানে রয়েছে যেগুলোকে আমরা জ্ঞানমূলক বিকাশের উপর আমাদের প্রভাব ফেলছে। দেখো ম্যাচুরেশন বা পরিপূর্ণ বা পরিপক্কতা বা পূর্ণতা, এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি যেগুলো আমরা অভিজ্ঞতা বা কার্যকলাপ বা গতিবিধির কথা বোঝানো হয়েছে, সোশ্যাল ইন্টারাকশন সামাজিক যে যোগাযোগ, যেটা বাবা মা আমাদের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধব বা টিচারের সাথে যে আলাপচারিতা যে হচ্ছে, ইকুইলিব্রেশন বা ভারসাম্য বজায় রাখা, একটা ব্যালেন্সের মধ্যে থাকা। দেখো পিঁয়াজে ল্যাঙ্গুয়েজ বা ভাষার উপর বেশি গুরুত্ব দেননি। তিনি বলেন আগে বা প্রথমে চিন্তা বা থট আসে, তারপর কিন্তু আমাদের আসে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তার মতে, অর্থাৎ পিঁয়াজের মতে কিন্তু 14-15 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু জ্ঞানমূলক বিকাশ হয়ে থাকে। তো আজকে আলোচনা কেমন লাগলো, আমি বললাম জানি না। যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। এবং আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।